পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 6 অভিকর্ষ ও মহাকর্ষ। অভিকর্ষ মহাকর্ষ চ্যাপ্টারটা অনেক একটা ছোট একটা চ্যাপ্টার। এখান থেকে পরীক্ষায় বোর্ড পরীক্ষায় তিনটে টপিক থেকে প্রশ্ন বেশি আসে। একটা বিভিন্ন স্থানে অভিকর্ষের ত্বরণ অর্থাৎ জি এর মান নির্ণয়, তড়িৎ প্রাবল্য অথবা তড়িৎ বিভবের কিছু কনসেপ্ট, তারপর মুক্তিবেগ। এই টপিকগুলো থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন অনেক বেশি আসে। তাহলে শুরু করি। অভিকর্ষ মহাকর্ষ অথবা মহাকর্ষ অভিকর্ষ সাবজেক্টের মধ্যে মূল জিনিসটা হচ্ছে মানে মহাবিশ্বের জিনিসগুলো নিয়ে। এখানে মহাকর্ষ কি? সাপোজ মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে আমি ধরে নিই এই দুটো বস্তু, এই দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে মহাকর্ষ। অর্থাৎ মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যকার আকর্ষণকে মহাকর্ষ বলে। কেমন? অর্থাৎ এই বস্তু আর এই বস্তুর মধ্যে যে আকর্ষণটা হবে সেটা হবে কি? মহাকর্ষ। আর অভিকর্ষ কি? মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর একটি যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর মধ্যকার আকর্ষণকে অভিকর্ষ বলে। অর্থাৎ মহাবিশ্বের পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যকার আকর্ষণকে অভিকর্ষ বলে। এমন বলের একটা বস্তু এদিক দিয়ে m2 বলের আরেকটা বস্তু, তাহলে এই দুটো বস্তুর মধ্যকার আকর্ষণ যেটা সেটা হলো কি? মহাকর্ষ বল। আবার এই বস্তুর সাথে যদি একটা পৃথিবী অর্থাৎ মহাবিশ্বের যে কোনো একটা বস্তুর সাথে যদি পৃথিবীর আকর্ষণ হয় তাহলে এটাকে আমি অভিকর্ষ বলবো। এগুলো সব মহাবিশ্বের মধ্যে অবস্থিত। তাহলে মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তু মানে কি? মহাকর্ষ না? তাহলে m1 এবং M এই দুটোই কি মহাবিশ্বের মধ্যে অবস্থিত। তাহলে এই দুটো বস্তুর আকর্ষণটা যেমন অভিকর্ষ হবে ঠিক একইভাবে আমি এটাকে মহাকর্ষও বলতে পারবো। কেমন? অর্থাৎ পৃথিবীর সাথে যে কোনো একটা বস্তুর আকর্ষণ অভিকর্ষ ঠিক আছে, কিন্তু এটাকে মহাকর্ষ বলা যাবে। কারণ মহাকর্ষ মানে কি? মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যকার আকর্ষণটা মহাকর্ষ। কেমন? অর্থাৎ আমি এই আকর্ষণ এটাকে অভিকর্ষও বলতে পারবো এবং মহাকর্ষও বলতে পারবো, কিন্তু এই দুইটা বস্তুর আকর্ষণকে আমি অভিকর্ষ বলতে পারবো না, শুধুমাত্র মহাকর্ষ বলতে পারবো। কেন? কারণ অভিকর্ষ মানে কি? অভিকর্ষের মধ্যে দুটি বস্তু থাকতে হবে এবং দুটি বস্তুর মধ্যে একটি অবশ্যই পৃথিবী হইতে হবে। যদি পৃথিবী না থাকে অর্থাৎ পৃথিবীর সাথে যদি অন্য কোনো বস্তুর আকর্ষণ না হয় তাহলে সেটা অভিকর্ষ হবে না। অভিকর্ষ হইতে হলে অবশ্যই পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর আকর্ষণ হইতে হবে। ঠিক আছে? বুঝা গেছে? তাহলে এখন আসি মহাকর্ষ সূত্র। মহাকর্ষ সূত্রটা 1687 সালে স্যার আইজ্যাক নিউটন দেয়। কত সালে? 1687 সালে। সূত্রটি কি ছিল? m1 বলে একটি বস্তু m2 বলে অপর আরেকটি বস্তু, তাদের মধ্যকার দূরত্ব d, তাদের মধ্যকার আকর্ষণ অথবা বিকর্ষণ বল a। মহাকর্ষ সূত্রটা অর্থাৎ নিউটন যে মহাকর্ষ সূত্রটা দিছিল সেটা হচ্ছে যে মহাবিশ্বের
যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ অথবা বিকর্ষণ করে, ওই আকর্ষণ অথবা বিকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের বলের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যকার দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক। ওই বল সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে প্রথম কথা কি বললাম? 1 নম্বর, দুটি বস্তুর আকর্ষণ অথবা বিকর্ষণ বল বস্তুদ্বয়ের বিকর্ষণ বল বস্তুদ্বয়ের বলের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ এই দুটি বস্তুর আকর্ষণ বা বিকর্ষণ বল এক হলে এক প্রপোর্শনাল বস্তুদ্বয়ের বলের গুণফল m1 ইনটু m2। এটা আমি 1 নম্বর সমীকরণ লিখলাম। আবার দ্বিতীয় শর্ত কি ছিল? ওই বলটা বস্তুদ্বয়ের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওই বল বস্তুদ্বয়ের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ F ইনভার্স প্রপোর্শনাল 1/d²। এবং ওই বল অর্থাৎ F বলটা বস্তুদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। বস্তুদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রটা। তাহলে এটা আমি 1 নম্বর দিলাম, এটাকে আমি 2 নম্বর দিলাম। এখন এই দুটোকে আমি একসাথে করব। এই দুটোকে যদি আমি একসাথে করি তাহলে কি পাই? F m1 into m2 divided by d²। তাহলে সমানুপাতিক চিহ্নটা বাদ দিয়ে সমান চিহ্ন আনবো। সমান চিহ্ন আনার জন্য একটা ধ্রুবক আনতে হবে। তাহলে a equal to g into m1 into m2 divided by d²। এখানে g এটা একটি মহাকর্ষীয় ধ্রুবক। এই মান হচ্ছে যে মহাকর্ষীয় এর মান 6.67 10 to the power -11 একক হবে যে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স। ঠিক আছে, বুঝা গেছে?
এরপর মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ, মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ। এটা m1 বলের একটা বস্তু, এটা m2 বলের আরেকটা বস্তু, তাদের মধ্যকার আকর্ষণ বলটা এদিক দিয়ে ক্রিয়া হতো, সেটা এক। দূরত্বটা d, দূরত্বটা তার উল্টো দিকে, অর্থাৎ 1 থেকে 2 এর দিকে, 1 থেকে 2 এর দিকে, আর বলটা 2 থেকে 1 এর দিকে। কেমন? তো আমরা নরমালি মহাকর্ষীয় বলের সূত্রটা কি জানি? F G। দেখি মহাকর্ষ বল ইকুয়াল টু কি হবে? G ইনটু বস্তুর বলের গুণফল, অর্থাৎ m1 ইনটু m2 ডিভাইড বাই তাদের মধ্যকার দূরত্বের বর্গ, অর্থাৎ d স্কয়ার। এটা দ্বারা কি বোঝায়? শুধুমাত্র মান বোঝায়। এখানে বল একটা কি রাশি? ভেক্টর রাশি না? একটা ভেক্টর রাশি কি থাকে? দুইটা জিনিস থাকে, একটা মান থাকে আর একটা দিক থাকে। তাহলে একটা ভেক্টর রাশি কি থাকে? একটা মান আর একটা দিক। তাহলে এখানে এই অংশটা দ্বারা শুধুমাত্র মান বোঝায়। কি বোঝায়? মান বোঝায়। কি বোঝায়? মান। তাহলে আমার থেকে যদি এটা ভেক্টর রূপ বা ভেক্টর ফরম্যাট বানাতে হয়, তাহলে মানের সাথে অবশ্যই এটা দিক আনতে হবে না? তাহলে দিক আনার জন্য আমরা কি করি? দিক আনার কাজটা করে কে? একক ভেক্টর। একক ভেক্টর নিয়ে আসবে এখানে। তাহলে একক ভেক্টর জিনিসটা কি? এটা ইকুয়াল টু কি হবে? কোন একটা ভেক্টর a ভেক্টর ডিভাইড বাই ওই ভেক্টরের মান। এটা কি করে? দিক প্রকাশ করে। তাহলে এখন a g ভেক্টর ইকুয়াল টু মান g ইনটু m1 m2 ডিভাইড বাই d1 d2। ঠিক আছে? এখন দিক কিসের দিক আনবো? দূরত্বের জন্য কি হবে? কোন একটা ভেক্টর, অর্থাৎ d ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর d1 2 ব্যাসার্ধ ভেক্টর ডিভাইড বাই ওই ভেক্টরের মান স্কয়ার হবে এখানে। ঠিক আছে? এখন বলের সাথে দিকটা এদিক দিয়ে ক্লিয়ার হবে, অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর এদিক দিয়ে আর বল ভেক্টর তার বিপরীত দিকে। কেমন? তাহলে এই দুটো জিনিস উল্টা বোঝানোর জন্য সামনে একটা কি দিব? মাইনাস দিব। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি? f g ভেক্টর ইকুয়াল টু মাইনাস g ইনটু m1 m2 ডিভাইড বাই d কিউব ইনটু, এটা হচ্ছে যে মহাকর্ষ বলের ভেক্টর ফরম্যাট। এটা এমসিকিউ তে আসতে পারে, এমসিকিউ। ঠিক আছে? বুঝা গেছে? অর্থাৎ জিনিসটা হচ্ছে যে বল এদিক দিয়ে তার বিপরীত দিকে ব্যাসার্ধ ভেক্টর, দুইটা ভিন্ন দিকে বলে আমি সামনে মাইনাস দিলাম। কেমন? মাইনাস দ্বারা কি বোঝায়? একটা এদিক দিয়ে আরেকটা তার বিপরীত দিকে। কেমন? মানে উল্টা জিনিস, মানে উল্টা দিকে। আর এটা কোথা থেকে আসছে? এটা দিক প্রকাশ করার জন্য একক ভেক্টর। তো একক ভেক্টর মানে কি? কোন একটা ভেক্টর ডিভাইড বাই ওই ভেক্টরের মান। ঠিক আছে? তারপর এটার সাথে এটা গুণ হয়েছে, গুণ হলে কি হবে? কিউব হবে।
আর এটা ভেক্টর, ভেক্টরটা পাশে রয়ে গেছে। ক্লিয়ার? মহাকর্ষ বলের বৈশিষ্ট্য। মহাকর্ষ বলের বৈশিষ্ট্য। 1 নাম্বার, মহাকর্ষ বলের পাল্লা অসীম, অর্থাৎ মহাকর্ষ বল অসীম দূর থেকে কাজ করতে পারে। মহাকর্ষ বলের পাল্লা অসীম। 2 নম্বর, মহাকর্ষ বল বিস্তৃত বস্তুর জন্য প্রযোজ্য নয়, অর্থাৎ মহাকর্ষ বলের সূত্রটা কোনো বিস্তৃত বস্তুর জন্য কাটবে না। মহাকর্ষ বল বিস্তৃত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য নয়। শুধুমাত্র বিন্দু বলের বস্তুর জন্য প্রযোজ্য। কি লিখলাম? বিস্তৃত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য নয়, শুধুমাত্র বিন্দু বলের বস্তুর জন্য প্রযোজ্য। আচ্ছা, পৃথিবী কি বিন্দু বল? পৃথিবী তো বিন্দু বল না, তাহলে পৃথিবী বা মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যেকার আকর্ষণের মধ্যে মহাকর্ষ বলটা প্রযোজ্য কেন? তখন আমরা কি ধরব? কোন একটি গোলকে বা পৃথিবীর সমস্ত বল তার কেন্দ্রে অবস্থান করে বা আছে ধরে নিয়ে মহাকর্ষ সূত্রটা কাটাবো। অর্থাৎ গোলকের ক্ষেত্রে তার সমস্ত বল তার কেন্দ্রে অবস্থান করে ধরে নিব। ঠিক আছে? গোলকের ক্ষেত্রে তার সমস্ত বল তার কেন্দ্রে অবস্থিত, সেটা আমরা কি করব? ধরে নিব। 3 নাম্বার, গোলকের ক্ষেত্রে তার সমস্ত বল কেন্দ্রীভূত আছে, কেন্দ্রীভূত ধরে নিয়ে মহাকর্ষ সূত্রটা কাটাবে। এমন তারপর 4 নম্বর, মহাকর্ষ সূত্রটা মানে মহাকর্ষ বলের সূত্রটা বস্তুদ্বয়ের মাধ্যমের উপর নির্ভর করে না। বস্তুদ্বয়ের মাধ্যমের উপর নির্ভর করে না। বস্তুদ্বয়ের মাধ্যমের উপর নির্ভর করে না। অভিকর্ষীয় ত্বরণ। অভিকর্ষীয় ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণ
তোমরা 9-10 পড়েছো। যেমন এটার মধ্যে ছিল অভিকর্ষীয় ত্বরণ জিনিসটা কি? অভিকর্ষীয় বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষীয় ত্বরণ বলে। অভিকর্ষীয় ত্বরণ জিনিসটা কি? সাপোজ এটা একটা বস্তু, এই বস্তুটা নিচের দিকে পড়ে যাবে না? কি কারণে পড়বে? অবশ্যই অভিকর্ষীয় বলের কারণে না। এখন অভিকর্ষীয় বলটা কি? অভিকর্ষীয় বলটা হচ্ছে যে পৃথিবী কোন একটা বস্তুকে যে বলে টানে সেটা হচ্ছে অভিকর্ষীয় বল। যেমন অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণ জিনিসটা হচ্ছে যে অভিকর্ষীয় বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার, সেটা হচ্ছে যে অভিকর্ষীয় ত্বরণ। তাহলে অভিকর্ষীয় ত্বরণ জিনিসটা কি বললাম? অভিকর্ষীয় বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষীয় ত্বরণ বলে। তারপর এর একটা পৃথিবীর ভর ক্যাপিটাল এম, তার সমস্ত ভর তার কেন্দ্রের মধ্যে অবস্থিত আমি ধরে নিয়েছি। কেমন? এখানে একটা বস্তু আছে, এম বলে একটা কেসে বস্তু আছে। এই বস্তুটা নিচের দিকে অবশ্যই mg বল দিবে, ওজন বল। এটা কি বল? অভিকর্ষীয় বল না? আমি যদি এর একটু তল চিন্তা করি তাহলে ঠিক সমপরিমাণ বল উপরের দিকে দিবে না? অর্থাৎ W ইকুয়াল টু আমরা mg লিখতে পারি। এই জিনিসটা কেমনে লিখছি তোমরা দেখো না, এটা m বলের একটি বস্তু। কেমন? তো m বলের বস্তুটা নিচের দিকে ওজন বল দিবে কি দিবে না? অবশ্যই দিবে। তো যদি দেখ এই তল বস্তুটার উপর ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল আর দেয় না? আমরা এখানে r ইকুয়াল টু mg লিখতে পারি না, কারণ কি বস্তুটা স্থির। বস্তুটা যদি স্থির থাকে তাহলে নিচে যত বল দিতে ঠিক উপরেও তত বল দিবে, অর্থাৎ দুইটার বল সেম হবে। সেম জিনিসটা আমি এখানে করছি। এখানে কি হবে? এই বস্তুটা নিচের দিকে ওজন বল mg দিচ্ছে, তাহলে এটা কিন্তু আমি তল ধরে নিই, তাহলে তল বস্তুটার উপর ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল w দিবে। কেমন? তাহলে আমি w ইকুয়াল টু mg লিখতে পারি। এখান থেকে পৃথিবীর ব্যাসার্ধ r, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল R। কেমন? তার পৃথিবীর সাথে এই বস্তুটার একটা আকর্ষণ বল আছে না? পৃথিবীর সাথে এই বস্তুর একটা কি আছে? আকর্ষণ বল বা মহাকর্ষ বল। সেটা কি? mg না? mg ইকুয়াল টু আমি g ইনটু বস্তুদ্বয়ের বলের গুণফল। তাহলে এখানে পৃথিবীর বল গুণ বস্তুর বল, তার পৃথিবীর বল ক্যাপিটাল M না? তাহলে m ইনটু m দিব ডিভাইড বাই তাদের মধ্যকার দূরত্ব, অর্থাৎ এই বস্তুর বল তার কেন্দ্রে যদি অবস্থিত হয়, কেন্দ্র থেকে এই বস্তুর দূরত্ব কত হবে? r হবে না? তাহলে ডিভাইড বাই r স্কয়ার। কেমন? এটা কি মহাকর্ষ সূত্র থেকে পাই। কেমনে পাইছি? m1 বলের একটি বস্তু, m2 বলের আরেকটি বস্তু, তাদের মধ্যকার দূরত্ব d হলে তাদের মধ্যকার আকর্ষণ বল F হলে F ইকুয়াল টু আমরা g ইনটু m1 ইনটু m2 ডিভাইড বাই d স্কয়ার লিখতে পারি। এই জিনিসটা এখানে হয়েছে। ঠিক আছে? এখন দেখো তো, এই অভিকর্ষ বলটা বস্তুটাকে নিচের দিকে টানবে না? Fg টা নিচের দিকে কাজ করবে। এই দেখো, অর্থাৎ এই বস্তুটাকে নিচের দিকে পৃথিবী টানতেছে, অর্থাৎ বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে Fg বল দ্বারা টানতেছে। এখন টানলে এই বস্তুটা নিচে কি ঢুকে গেছে? নিচে কি পড়ে গেছে? পড়ে না তো, বস্তুটা এখানে স্থির।
এখানে যদি স্থির থাকে তাহলে w সমান আমরা fg লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে w সমান fg, আমি fg সমান w লিখি। সুতরাং fg মানে কি g ইনটু m ইনটু m ডিভাইড বাই r স্কয়ার ইকুয়াল টু mg। তাহলে উভয় পাশে m m কাটা গেছে, তাহলে g ইকুয়াল টু ক্যাপিটাল G ইনটু m ডিভাইড বাই r স্কয়ার লিখতে পারি। এটা হচ্ছে যে অভিকর্ষীয় ত্বরণের সূত্র। কেমন? এখানে g কি মহাকর্ষীয় ধ্রুবক, g কি মহাকর্ষীয় ধ্রুবক, m কি পৃথিবীর বল, আর কি পৃথিবীর ব্যাসার্ধ। কেমন? এখানে মহাকর্ষীয় ধ্রুবকের মান নির্দিষ্ট, সেটা কত? g ইকুয়াল টু 6.67 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। আর m কি পৃথিবীর বল নির্দিষ্ট, সেটা কত? m ইকুয়াল টু 2 ইনটু 10 টু দি পাওয়ার 30 কেজি। আর কি পৃথিবীর ব্যাসার্ধ নির্দিষ্ট, সেটা কত? r ইকুয়াল টু 6.4 বা 6400 কিলোমিটার, অথবা এটা মিটারে 6.4 10 টু দি পাওয়ার 6 মিটার। এখন এই নির্দিষ্ট মানগুলো যদি আমি এখানে বসালে g এর মানটা পাবো যে g ইকুয়াল টু 9.8 সামথিং m ইনভার্স 2। এই মানটা কি প্রায় আমি ধরে নিছি, অর্থাৎ এই ধ্রুবক মানগুলা এখানে বসলে 8 পয়েন্ট সামথিং কিছু পাবো। যেমন এই মানটাই পাবো যে সর্বোচ্চ মান, অর্থাৎ ভূপৃষ্ঠে জি এর মানটা সর্বোচ্চ। ভূপৃষ্ঠ থেকে আমরা গভীরে যাই অথবা উপরে উঠি, জি এর মান বাড়বে না, অবশ্যই কমতে থাকবে। যেমন ভূপৃষ্ঠের মধ্যে জি এর মানটাই সর্বোচ্চ। ঠিক আছে? তাহলে কি বললাম? ভূপৃষ্ঠে জি এর মাত্রা সর্বোচ্চ। ভূপৃষ্ঠে জি এর মান, অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণের মান সর্বোচ্চ। এটা কত? 9.8 সামথিং। কেমন? তাহলে ভূপৃষ্ঠ থেকে উপরে যাওয়া হোক অথবা নিচে বা গভীরতায় যাওয়া হোক, জি এর মান কি হবে? কমতে থাকবে। কেমন? ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় যাওয়া হোক অথবা গভীরতায় বলতে নিচে, উচ্চতা বলতে উপরে, গভীরতায় যাওয়া হোক, অভিকর্ষীয় ত্বরণের মান অভিকর্ষীয় ত্বরণের মান
কমতে থাকে কমতে থাকে। অর্থাৎ জিনিসটা হচ্ছে যে এটা পৃথিবী এই অংশে পরিবেশিত তরল জি, যেমন এটা ভূপৃষ্ঠ, মানে এই অংশটা ভূপৃষ্ঠের মধ্যে আছে। ভূপৃষ্ঠ থেকে যদি আমি এস উচ্চতায় যাই, এস উচ্চতায় বস্তুটাকে যদি আমি নিয়ে যাই, তাহলে এখানে আমি দৈনিক অভিকর্ষীয় ত্বরণের মান জি এস, এই জিএস টা অবশ্যই জি থেকে কি হবে, কম হবে। যেমন আবার এটা পৃথিবী, এটা ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে যদি আমি নিচের দিকে অর্থাৎ এস গভীরতায় নিচের দিকে আসি, তাহলে এই অংশে জি এর মানটা আমি ধরে নিই জি এস ফ্রেম, এখানে জি এর মানটা কি হবে, জি থেকে কম হবে। অর্থাৎ বোঝাচ্ছে যে অভিকর্ষী ত্বরণ এর মান শুধুমাত্র ভূপৃষ্ঠের মধ্যে সর্বোচ্চ, ভূপৃষ্ঠ থেকে উপরে যাওয়া হোক অথবা নিচে নামা হোক, অথবা কি নিচে নামা হোক, যে মানটি কি হবে 9 এর থেকে কম হবে, মানে জি থেকে কম হবে। ঠিক আছে, এখন অভিকর্ষীয় ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণ জি এর মানের পরিবর্তন, মানের পরিবর্তন। অভিকর্ষীয় ত্বরণ জি এর মানের পরিবর্তন তিনটি কারণে হয়। একটা হচ্ছে যে উচ্চতার পার্থক্যের কারণে বা উচ্চতার কম বেশি হওয়ার কারণে, দুই আণবিক গতির কারণে, তিন অক্ষাংশ ক্রিয়ার কারণে। যেমন তাহলে প্রথমটা কি বললাম, এক উচ্চতার পার্থক্যের কারণে, উচ্চতার পার্থক্যের পার্থক্যের কারণে জি এর মানের পরিবর্তন হয়। দুই অক্ষাংশ ক্রিয়া, এর কারণেও জি এর মানের পরিবর্তন হয়। তিন আণবিক গতির কারণে, আণবিক গতির কারণে। আণবিক গতি জিনিসটা কি, আণবিক গতি জিনিসটা হচ্ছে নিজ অক্ষের সাপেক্ষে, দেখো এই কলমটা নিজ অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে না, ঠিক একইভাবে পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে, এই গতিটাকে বলা হয় আণবিক গতি। পৃথিবী কলম যেরকম নিজ অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, ঠিক পৃথিবীও একইভাবে নিজ অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে। তাহলে পৃথিবীর এই ধরনের গতিকে বলা হয় আণবিক গতি। ঠিক আছে, এখন উচ্চতার পার্থক্যের কারণে অভিকর্ষীয় ত্বরণের পরিবর্তন, অভিকর্ষীয় ত্বরণের পরিবর্তন। কেস 1,
এটি একটা পৃথিবী। পৃথিবীর ভূপৃষ্ঠের মধ্যে একটা অ্যাম্বরের বস্তু রাখলাম। কেমন? এটা পৃথিবীর কেন্দ্র। কেন্দ্র থেকে বস্তুটার দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের সমান, অর্থাৎ r। কেমন? তাহলে ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে g এর মান কত? g ইকুয়াল টু gm বাই r স্কয়ার না? এটা কি ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ। ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ। কেমন? এটা সূত্র কি? g ইকুয়াল টু gm বাই r স্কয়ার। কেমন? এখন m মানে কি? পৃথিবীর ভর না? m মানে পৃথিবীর ভর না? পৃথিবীর একটা ঘনত্ব আছে। পৃথিবীর একটা কি আছে? ঘনত্ব। এটাকে বলা হয় গড় ঘনত্ব। গড় ঘনত্ব। কেন গড় বলা হয়? কেন বলা হচ্ছে? পৃথিবী চারদিকে সেম না, অর্থাৎ পৃথিবী একটি কি উপগোলক। পৃথিবীর চারদিকে সমান অংশ নেই, একদিকে বেশি আরেকদিকে কম, একদিকে বেশি আরেকদিকে কি কম। তাহলে আমি কি করব? এটার গড় হিসাব করব। কেমন? তাহলে পৃথিবীর গড় ঘনত্ব কত? রো ইকুয়াল টু 5.5 10 টু দি পাওয়ার 3 কেজি মিটার কিউব। কেমন? পৃথিবী একটা গোলক। গোলক হলে তার আয়তন b ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। গোলকের আয়তন যেটা, পৃথিবীর আয়তন সেটা। সুতরাং আমি কি জানি? রো ইকুয়াল টু m বাই b। তাহলে m ইকুয়াল টু রো b লিখতে পারি না? সুতরাং b মানে কি? 4/3 পাই আর কিউব ইনটু রো। এটা কি পৃথিবীর বল। তাহলে পৃথিবীর বলটা যদি আমি এখানে বসে দিই, তাহলে এখানে কি লিখব? g ইকুয়াল টু g ইনটু 4/3 পাই আর কিউব ডিভাইড বাই r স্কয়ার। সরি, একটা রো হবে। সুতরাং 4/3 পাই আর j ইনটু, এটা হচ্ছে ঘনত্বের সাথে অভিকর্ষীয় ত্বরণের সম্পর্ক। পরীক্ষার মধ্যে অনেক সময় বলটা নাও দিতে পারে, ঘনত্ব দিয়ে তখন ম্যাথ করতে হবে। কেমন? তাহলে এভাবে আমি ম্যাথ করতে পারবো। ঠিক আছে? জিনিসটা বোঝা গেছে? কেস 2, এস উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণ নির্ণয়। এটা পৃথিবীর কেন্দ্র। এটা ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দূরত্ব r। কেমন? এখান থেকে এর উচ্চতায় অ্যাম্বরের বস্তু, এখান থেকে মানে ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতায় অ্যাম্বরের বস্তুর অভিকর্ষীয় ত্বরণ কত? আমি ধরে নিই এ জায়গায়
অভিকর্ষীয় ত্বরণ জি এস, সেটা আমরা ধরে নিয়েছি, অর্থাৎ এস উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণ জি এস। আমরা ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ এর সূত্র কি জানি? জি ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার। ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণের সূত্র কি? জি ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার। এটা এক নম্বর দিলাম, ঠিক আছে। তাহলে এস উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণ জি এস ইকুয়াল টু কি হবে? জি এম ডিভাইড বাই তাদের দূরত্ব, অর্থাৎ কেন্দ্র থেকে এই বস্তুর দূরত্ব, সেটা কত? আর প্লাস এস না, অর্থাৎ মহাকর্ষ সূত্র অনুসারে তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গ হবে কোথায়? এখানে। দূরত্বটা কত? আর প্লাস এস। কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব কত? এতটুকু আর এতটুকু এস। তাহলে কত হবে? আর প্লাস এস হোল স্কয়ার। এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিতে পারি, কেমন? তাহলে এখন দুই ভাগ এক করলে কি হবে? জি এস ডিভাইড বাই জি ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এস হোল স্কয়ার ডিভাইড বাই জি এম বাই আর স্কয়ার। সুতরাং এখান থেকে আমি জি এস বাই জি ইকুয়াল টু আর স্কয়ার ডিভাইড বাই আর প্লাস এস হোল স্কয়ার জিনিসটা লিখতে পারি। ঠিক আছে, এখান থেকে একটা শর্টকাট সূত্র আসে, অর্থাৎ এখানে যদি আমি ক্যালকুলেশন করি, দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করি, এখান থেকে আরেকটা লাইন বা শর্টকাট সূত্র লিখা যাবে। সেটা হচ্ছে যে জি এস ইকুয়াল টু জি ইনটু 1 মাইনাস 2s বাই r। এটা এখানে শর্ট ফর্ম এটা। এখন এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা কি? আমরা যখন এই সূত্রটা ব্যবহার করব তখন অবশ্যই আমাদের থেকে দেখতে হবে যে s এর মানটা অবশ্যই r থেকে অনেক বেশি ছোট হইতে হবে, না হলে এই সূত্রটা ব্যবহার করা যাবে না। তাই তোমরা যখন পরীক্ষায় উচ্চতা বের করবা বা অভিকর্ষের ত্বরণ নির্ণয় করবা তখন এই সূত্রটা ব্যবহার করবা বা এইভাবে এই প্রসেসে ম্যাথ করবা। এটা ব্যবহার করার দরকার নেই। যদি ব্যবহার করো তাহলে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা কি? এর মানটা আর থেকে অনেক বেশি ছোট আছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। কেস 3, ভূপৃষ্ঠ থেকে এস গভীরতায় অভিকর্ষীয় ত্বরণ নির্ণয়। এটা পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের মধ্য দূরত্ব r বা ব্যাসার্ধ r, ঠিক আছে। আমি ভূপৃষ্ঠ থেকে s গভীরতায় m বরে বস্তুটা আনলাম। আনলে এটা যদি s পাই তাহলে বস্তু থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্বের কত হবে? অবশ্যই r মাইনাস s হবে না? পুরোটা r
আর থেকে এতটুকু অংশ অর্থাৎ এস পরিমাণ বাদ গেছে, তাহলে এতটুকু কত হবে? আর মাইনাস এস হবে না? অবশ্যই হবে। পৃথিবীর ভর পুরো পৃথিবীর ভর m, কেমন? তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষিত ত্বরণের মান কত? g ইকুয়াল টু gm/r²। এটা কি? ভূপৃষ্ঠে অভিকর্ষিত ত্বরণ, এক নম্বর সমীকরণ। আমার থেকে বের করতে হবে কি? h গভীরতায়। তাহলে আমি ধরি h গভীরতায় অভিকর্ষিত ত্বরণ gs ফ্রেম। সুতরাং gs ফ্রেমটা কি হবে? gm ডিভাইড বাই এতটুকু দূরত্ব না, অর্থাৎ r মাইনাস s হোল স্কয়ার হবে না? দেখে 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 2 ভাগ 1 করলে আমরা কি পাবো? gs ফ্রেম ডিভাইড বাই g ইকুয়াল টু, আমরা কি পাবো? 2 ভাগ 1 করলে কি পাবো? r স্কয়ার ডিভাইড বাই r মাইনাস s হোল স্কয়ার। সুতরাং gs ফ্রেম কি হবে? g ইনটু r বাই r মাইনাস s স্কয়ার। এখানে একটা জিনিস খেয়াল করো, এটা নির্দিষ্ট, এটাও নির্দিষ্ট। এটা যত বাড়বে জি এর মান তত কমবে। এখন r মাইনাস s যদি কমে যায় তাহলে s গভীরতায় জি এর মানটা বেড়ে যাবে না, কারণ এই জি আর r কনস্ট্যান্ট। এখানে শুধুমাত্র r মাইনাস s এর উপর জি s ফ্রেমটা নির্ভরশীল। তাহলে r মাইনাস s যদি কমে যায় তাহলে জি s এর মানটা বেড়ে যাবে না। জি s এর মান কি কখনো 9.8 থেকে বা মানে ভূপৃষ্ঠের ত্বরণ থেকে বেশি হতে পারে? হতে পারে না। অর্থাৎ r মাইনাস s যদি কমে যায় জি s ফ্রেমের মানটা কি হবে? 9.8 থেকে বেশি হয়ে যাবে। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? সম্ভব নয়। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে অভিকর্ষীয় ত্বরণের মানটা বেশি হইতে পারে না, অবশ্যই কম হবে। তাহলে আমি এখানে যে প্রসেসে সূত্রটা দাঁড় করেছি সেটা আসলে ভুল। সেটা আসলে কি? ভুল। কেমন? এখানে এটা ঠিক নয়, এখানে একটু ভুল আছে। ভুলটা কোন জায়গায় দেখো। আমরা ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণের মান কি জানি? g ইকুয়াল টু gm/r², এক নম্বর সমীকরণ। তাহলে s গভীরতায় gs ফ্রেম এর মান কি হবে? gm ইনটু m ডিভাইড বাই r মাইনাস s হোল স্কয়ার। এখন আমি এখানে gs ফ্রেমের জন্য বলটা কি বসাবো? বলটা কি বসানো ঠিক আছে? আমি এখানে পৃথিবীর কতটুকু বল, মানে পৃথিবীর কতটুকু বল এমবরের বস্তুটাকে টানতেছে, শুধুমাত্র এতটুকু অংশ না। পৃথিবীর পুরো বল কি এমবরের বস্তুটাকে আকর্ষণ করতেছে? করতেছে না তো। কতটুকু বল করতেছে? এতটুকু বল। এই এতটুকু বল আমি ধরে নিই m ফ্রেম, তাহলে এখানে অবশ্যই m ফ্রেম হবে না। বুঝা গেছে? কারণ কি এই এমবরের বস্তু থেকে পৃথিবীর কতটুকু অংশ নিচের দিকে টানতেছে? m ফ্রেম টুকু অংশ। কেমন? তাই আমি এখানে m ফ্রেম দিলাম। ঠিক আছে? তাহলে আমার থেকে এখন কি বের করতে হবে? এই এতটুকু অংশের ভরটা বের করতে হবে। বের করে এখানে বসিয়ে দেব। তাহলে আমরা কি জানি?
পৃথিবীর ঘনত্ব জানি, পৃথিবীর ঘনত্ব রো, পৃথিবীর ঘনত্ব রো ইকুয়াল টু 5.5 10 টু দি পাওয়ার 3 কেজি মিটার কিউব। কেমন? পৃথিবীর আয়তন। এখন আমি এতটুকু অংশের আয়তন বের করব, পুরা পৃথিবীর আয়তন বের করব না, আমার থেকে লাগবে কতটুকু? এতটুকু অংশের আয়তন। b ইকুয়াল টু 4/3 পাই। তাহলে এতটুকু অংশের যদি আয়তন বের করি তাহলে ব্যাসার্ধ অবশ্যই এতটুকু অংশের নিব। সুতরাং r মাইনাস s হোল কিউব। তাহলে এতটুকু অংশের বল কি হবে? রো ইকুয়াল টু m ফ্রেম বাই b। এখান থেকে আমি m ফ্রেম ইকুয়াল টু রো b লিখতে পারি। সুতরাং 4/3 বাই r মাইনাস s হোল কিউব ইনটু রো। এটা কি? এতটুকু অংশের বল। ঠিক আছে, এখন এই অংশটা এখানে বসে দিব। বসে দিলে কি পাবো? g ইনটু 4/3 বাই r মাইনাস s হোল কিউব ইনটু 2 ডিভাইড বাই r মাইনাস s হোল স্কয়ার। সুতরাং s গভীরতায় অভিকর্ষীয় ত্বরণটা হবে যে এখানে r মাইনাস s হোল কিউব নিচে r মাইনাস s হোল স্কয়ার। সুতরাং 4/3 কাটাকাটি গেলে থাকবে যে বাই r মাইনাস s কি হবে? g। এখন ঠিক আছে, এখন দেখো তো r মাইনাস s কমতেছে, অর্থাৎ নিচের দিকে গেলে r মাইনাস s কমে। r মাইনাস s যদি কমে যায়, এটা এগুলো কনস্ট্যান্ট, তাহলে r মাইনাস s এর উপর যে s ফ্রেমটা নির্ভর করতেছে না। r মাইনাস s কমে গেলে যে s ফ্রেমটাও কমে যাবে। সেটা কত থেকে কমবে? g থেকে কমবে। এখন ঠিক আছে, এখন এখান থেকে আরেকটা সমীকরণ দাগ করতে পারি। এখানে আমি যে এর জায়গায় এটাই লিখতে পারি যে 4/3 বাই r কিউব g ইনটু 4/3 বাই r g ইনটু রো। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আমি 2 বার 1 করব। 2 ভাগ 1 করলে কি পাবো? js ফ্রেম ডিভাইড বাই g। সুতরাং 4/3 বাই r মাইনাস s g ডিভাইড বাই 4/3 বাই কি হবে? r g। সুতরাং js ফ্রেম ইকুয়াল টু g ইনটু কি হবে? r মাইনাস s ডিভাইড বাই r। সুতরাং js ফ্রেম ইকুয়াল টু g 1 মাইনাস s বাই r। এটা আমরা ডাইরেক্ট লিখতে পারি, অর্থাৎ এই জিনিসটা থেকে এটা আছে, তাহলে এটা আমরা ডাইরেক্ট সূত্রের মধ্যে অর্থাৎ ম্যাথের মধ্যে ব্যবহার করতে পারবো। এখানে কোনো শর্ত নেই, কেমন? অথবা যদি এটা মনে না থাকে তোমরা এভাবে সূত্রগুলো বের করে করতে পারো। এখন এখান থেকে একটা সত্য শিখতে পারি। সাপোজ এটা পৃথিবীর কেন্দ্র, তাহলে ভূপৃষ্ঠ থেকে বস্তুটাকে আনতে তুমি কেন্দ্রের মধ্যে নিয়ে আসছো, অর্থাৎ একবার বস্তুটা পৃথিবীর কেন্দ্রের মধ্যে নিয়ে আসলে
এমবরের বস্তুটা পৃথিবীর কেন্দ্রের মধ্যে নিয়ে আসলে তখন আর মাইনাস এস হয়ে যাবে না, অর্থাৎ এসটা আর এর সমান হয়ে যাবে। এসটা যদি আর এর সমান হয় তখন জি এস প্রাইম ইকুয়াল টু জি ইনটু কত হবে 1 মাইনাস এস বাই এস। তাহলে কত হবে জি ইনটু 1 মাইনাস 1 কত 0 না। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষীয় ত্বরণের মান 0। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষীয় ত্বরণ মান 0 হয়। কেমন? এটা এমসিকিউতে আসতে পারে। আজকে এতটুকু, পরের ক্লাসে বাকি অংশটুকু করব এবং কিছু ম্যাথ করব। আরো কিছু অংশ আছে আমি তো এখন মানে উচ্চতা পার্থক্যের কারণে যে পরিবর্তনটা পড়াইছি, এরপর অক্ষাংশ ক্রিয়া এবং আণবিক গতির কারণে যে পরিবর্তন, তারপর তড়িৎ প্রাবল্য টপিকটা, তারপর মুক্তিবেগ, এই টপিকগুলো পরের ক্লাসগুলোতে আলোচনা করব। কেমন? পরের ক্লাসে দেখা হবে।